এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিল্লাই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না, যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা বাংলাদেশের টাকা যুক্তরাষ্ট্রে যেভাবে পাচার করেছে জয়, মিরর এশিয়া আন্তর্জাতিক গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশ করেছে। বাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো চমক দেখাই দিল ভাই, সেই লেভেলের চমক দেখাই দিল ভাই। আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এবার মাইনকার চিপায় পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয় এবং কি ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসাবেও দলটিকে নিষিদ্ধ করা উচিত নয়। এ কথাটা বলেছে কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এত বড় একজন নেতা হয়ে যদি তিনি বর্তমান আওয়ামী লীগ সরকার সম্পর্কে এমন কথা বলে, এটা কিভাবে জাতি মেনে নেবে? স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসাইন সাহেব তিনি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে আবার আসার বিষয়টি নিয়ে একটা কথা বলেছিল, যার কারণেই কিন্তু মুহূর্তের মধ্যে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে বিএনপির এত বড় একজন নেতা হিসাবে এমন কথা কিভাবে বলল, এমনটাই দাবি করছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধুয়ে দিল বলতে পারেন কে? ভিপি নুরুল হক নূর। প্রিয় দর্শক, কথা লম্বা করব না, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, যে ভিডিওগুলোর অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখছেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও বিস্তারিত দেখে আসি। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিল্লাই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজেই আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, অবস্থান আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই নতুন বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে না। জার্মানির কথা জানেন, সেখানে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছিল। কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না। তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসড়া ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে, সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজেই আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিল্লাই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু তরুণ প্রজন্ম এই যে সংগ্রাম, কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই, রাজনৈতিক দলের ডাকেই গণ অভ্যুত্থান হয় নাই, ছাত্র জনতার ডাকে লড়াই এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই ছাত্র জনতা কি চাচ্ছে, সাধারণ মানুষ কি চাচ্ছে? সবাই চাচ্ছে এই ফ্যাসিবাদকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ। জনগণ যেটা চায় সেটাই হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি, ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। যে ভোটের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভোটার নারী, কিন্তু আমাদের স্টেজে এখানে নারীর প্রতিনিধি নাই কেন? আসলে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সমাজের বাস্তবতায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বটা খুবই কম। সব দলে, দুটো বৃহৎ দলের দেখেন প্রধান 2 নেত্রী কিন্তু নারী। এই 33 বছরে 90 এরশাদের পতনের পরে তো দুটো দলই রাষ্ট্র ক্ষমতায় ছিল, স্পিকার নারী ছিল, অনেক মন্ত্রী নারী ছিল, কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে রাজনৈতিক দলগুলোকে যে শর্ত বেঁধে দিয়েছিল যে 33% নারী প্রতিনিধি নিশ্চিত করতে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোনো দলও কিন্তু 33% নারী পারে নাই। আর যার ফলে আমাদের মতো রাইজিং দলের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। তবে আমরা নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই। আজকে তো বেসিক্যালি যারা নতুন যোগদান করেছে তারা আসলে এখানে বসেছে, আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, আমরা এখানে শুধু বসেছি, আর একজন উপস্থাপনা। এছাড়া দলের অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু পিছনে বসেছে, ইভেন নারী নেত্রী আছে, কিন্তু তাদেরকে এখানে ডাকি নাই। শুধু নতুন যারা যোগদান করেছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আজকের মঞ্চে অতিথি হিসেবে ছিল। এবং আপনারা দেখেছেন আজকেও কিন্তু একজন নারী আইনজীবী আমাদের দলে যোগদান করেছে। সুতরাং নারী বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। এবং সমকালের একজন সাংবাদিক যে বিষয়টি বলছিলেন সেটি অত্যন্ত যৌক্তিক। দেখেন, আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা গত 50 বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে,
তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো। এখন আমরা একটা নতুন দল করতে চাই। নতুন মানুষ আকাশ থেকে পড়বে না, মাটি থেকেও বের হবে না। বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে, মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে, তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোষর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের জায়গা অবশ্যই হবে না। কিন্তু যারা নিরপরাধ মানুষ, কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গেছেন কিংবা কোন একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য, তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে, সেটা একটা ভিন্ন বিষয়। আমাদের দলে যিনি যোগদান করেছেন, সেই দলের বিতর্কিত অবস্থানের কারণেই তিনি আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে 2018 সাল থেকেই ছিলেন। এমনকি আওয়ামী ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এই হচ্ছে তার ছবি। তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন, কিন্তু তিনি বলছিলেন যে ভাই দলটা আপনার একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে, তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরানোই। ধন্যবাদ। বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই। বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত 5 দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার। তাই জনগণকে আমরা বলতে চাই, ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয়, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই গণ অধিকার পরিষদের অঙ্গীকার। যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। বর্তমান সরকার, আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারদচম্বী প্রত্যাশা, সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছু কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সব কিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন, হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তবে তাদের স্ট্যাটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে? এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আবদুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলো বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন।
1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল, আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। বাংলাদেশের টাকা যুক্তরাষ্ট্রে যেভাবে পাচার করেছে জয়, মিরর এশিয়া আন্তর্জাতিক গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে রূপপুর পারমাণবিক, বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ বিদ্যুৎ প্রকল্প সহ আরও বড় বড় প্রকল্পগুলোর থেকে কিভাবে জয় কমিশনের নামে মানে টাকা নিয়েছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প থেকে 3,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দেশের বড় বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছেন। বাদ যায়নি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। গ্লোবাল ডিফেন্স কপ নামের একটি ওয়েবসাইটে গত 17 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে হাসিনা পরিবারের 500 কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয়। সেখানে উঠে আসে সজীব ওয়াজেদ জয়ের নাম। গতকাল সোমবার শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সেই ইউনিটের আবার কি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ চলতেছে যে সেও মানে শত শত কোটি টাকা পাচার করছে। জয়ের বিরুদ্ধে অভিযোগ, পদ্মা সেতু, স্যাটেলাইট ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বাংলাদেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তিনি। জয়ের অর্থ পাচারের শুরুটা তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অভিযোগ করেছেন যে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার সম্প্রতি নিউ ইয়র্ক টাইম টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় এসব অভিযোগ করেন তিনি। জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাজা খেটেছেন সিজার। একই মামলায় বাংলাদেশেও তাকে সহ 5 জনকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 2015 সালের মার্চে দেওয়া ওই রায়ে রিজভী আহমেদ সিজারের 42 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সিজারের মতে জয়ের পাচার করা অর্থের সন্ধান পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ঘুষ দেওয়ার কারণে তিনি জেল খেটেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বাসিন্দা। তার মানে এফবিআইকে ঘুষ দিয়েছিলেন যে জয়ের যে অর্থ পাচার করেছে সে সম্পর্কে তথ্য দিতে। ওই ঘটনা মানে কি বলে সত্য, কিন্তু মানে সেই তথ্য নিতে যে তিনি আবার যেটা করেছেন সেটা হচ্ছে বেআইনি। সেই কারণে 42 মাস কারাদণ্ড ভোগ করেছেন। 2008 সালে দুর্নীতির জন্য বিশ্বব্যাংক পদ্মা সেতু তহবিল দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। সিজার বলেন, এরপর এফবিআই এর কাজ করা এক বন্ধুর সাথে একটা সমঝোতা হয়। তাকে আমি এই ডলার দেবো, সে আমাকে জয় ও তার পরিবারের দুর্নীতির তথ্য দেবে। তিনি একদিন ব্যাংক হিসাব দিয়েছিলেন, একদিন এফবিআই জয়ের দুর্নীতির যে অনুসন্ধান করেছিল সেগুলো রিপোর্ট দিয়েছিল। সিজার জানান, আমার ওই বন্ধুর এক বন্ধু ছিল যে 2013 সালের দিকে ইরানি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতো। ইরান তখন আমেরিকার অর্থনৈতিক স্যাংশনে ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার বন্ধুটা ধরা পড়ে, আমিও সেই মামলায় জড়িয়ে পড়ি। এই সূত্রে মোবাইলে আমাদের টেক্সট পেয়েছিল এফবিআই এর কর্মকর্তারা, ওটা দেখেই তারা আমাদের আইনের আওতায় নিয়ে আসে। তবে আমাদের লক্ষ্য ছিল জয়ের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি, মানি লন্ডারিং এর তথ্য সহ ব্যাংক হিসাব বের করে জনসম্মুখে উন্মুক্ত করা। তার মানে মূল লক্ষ্যটা অর্জন করতে যে তারা ওই যে ঘুষের যে বিষয়গুলো ছিল সেটা করাতে বিষয়টা অন্যদিকে প্রভাবিত হয়, কিন্তু ঘটনা সত্য। আর এটাকে কেন্দ্র করে ওই জয় অপহরণ, হত্যা চেষ্টা, এই সমস্ত নাটক সাজায়। বাংলাদেশে এটার দণ্ড দেয় তাকে সহ, ওই যে মাহমুদুর রহমান, শফিক রেহমান, তাদেরকে। কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ওই যে ওই হত্যা চেষ্টা, অপহরণ এগুলি না, যুক্তরাষ্ট্র হচ্ছে ওই এফবিআইকে ঘুষ দেওয়ার অভিযোগে। দর্শক বুঝতেই পারছেন যে একটা লক্ষ্য অর্জন করতে যে কত রকম কাঠখড় পোহাতে হয়েছে এই টিম। বাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো চমক দেখাই দিল ভাই, সেই লেভেলের চমক দেখাই দিল ভাই। এই চমকের অপেক্ষায় ছিলাম। 3-4 দিন আগের ঘটনা মনে আছে? মাহমুদুর রহমানকে কিভাবে গ্রেপ্তার করা হলো সবাই তো জানেন। মাহমুদুর রহমান যদি জানতো যে বাংলাদেশে গেলে তাকে গ্রেপ্তার হইতে হবে, সে কখনো বাংলাদেশে যাইতো না। দেখছেন না, তাকে জেলে নেওয়া হয়েছে, জামিনও দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছিল যে আইনের কাজ করছে। যেহেতু মামলা দিছিল, সত্য হোক আর মিথ্যা হোক, রায় হয়েছিল, এই মামলায় গ্রেপ্তার দেখাইছিল। পরবর্তীতে মানুষ যেভাবে প্রতিবাদ করে এটা নিয়ে তাকে জেলে রাখতে পারে না, জামিন দিতে হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি আইনের প্রশ্ন উঠান, তাহলে আইন সবার জন্য প্রযোজ্য, শুধু কয়েকজনের জন্য না। হাসিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো যদি সরকার করে, তাহলে তো সে হাসিনার প্রশ্নই উঠাবে যে হাসিনাও যা করছে সরকারও তাই করতেছে। 11-11 সময় যে মামলাগুলো হয়েছিল আপনারা জানেন না? সামান্য 2 কোটি টাকার একটা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে রাখছে এই আইনের দোহাই দিয়ে, যা আইনের গতিতে চলবে। তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে দেয় না, আর কি দিচ্ছে না, এটা তো করছে। আমার কথা হচ্ছে, আইন যদি সব ক্ষেত্রে সমান হয় তাহলে সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের 666 কোটি টাকার কর ফাঁকির মামলা ছিল, মানে করের একটা মামলা ছিল। সেই মামলা রায় হয়ে গিয়েছিল।
এই যে শেখ হাসিনার পতনের পরে দেরি করে কেন দেশে ফিরছিল বলেন, দেরি করে কেন কেন দেশে ফিরতেছিল? সবকিছু কনফার্ম হওয়ার পরে সে দেশে ঢুকলো। দেশে ঢুকার পরে সেই মামলা আজকে প্রত্যাহার করছে, 666 কোটি টাকার মামলা প্রত্যাহার করছে আদালত। কি জন্য? আইন যদি আইনের গতিতে চলে প্রত্যাহার করবে কি জন্য বলেন? যদি এইভাবে সে করে তাহলে দেশনায়ক তারেক রহমান সাহেব কি অন্যায় করছে? বিএনপির যে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, সেই মামলাগুলো কেন প্রত্যাহার করা হতেছে না? কারণ সেগুলো তো মিথ্যা বানোয়াট মামলা, ভিত্তিহীন মামলা শেখ হাসিনা দিয়ে রাখছিল। বলেন, শেখ হাসিনা ভিত্তিহীন মামলা দিয়ে রাখছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি তার মানে ক্ষমতা বলে না যাই বলে না, রায় যদি প্রত্যাহার করা হয়, তাহলে এই যে বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মী, জামাতের যে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলা কেন প্রত্যাহার করা হবে না বলেন? এই যে লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার গ্রেপ্তার হয়েছে, জেলে আছে, তাদের রায় কেন প্রত্যাহার করবে না? শোনেন, ক্ষমতা এমন একটা জিনিস না, যে পায় সে একটু ব্যবহার করতে চায়। ওই ক্ষমতার বাইরে থাকা এক জিনিস, ক্ষমতার চেয়ারে বসা এক জিনিস, টোটালি আলাদা ভাই। বুঝতে পারছেন? ক্ষমতার চেয়ারের বাইরে বসে অনেক কথা বলা যায়, চেয়ারটা পেয়ে গেলেই সুর অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। পার্থক্য শুধু চেয়ারের, আর কিছু না। ব্যক্তি সেম থাকে, পার্থক্য শুধু চেয়ারের। তারেক রহমান তো একটা বিরোধী দলের নেতা, তার যে মামলা, এটা প্রত্যাহার করা দরকার ছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে নিজেরটা করছে, তার আগে এদেরটা করলে, যে বিরোধী দলের নেতাকর্মী আছে, জামাতে যারা আছে, এদেরটা করলে সব থেকে বেটার হইতো, ভালো হইতো। সুযোগের সদ্ব্যবহার সবাই করে ভাই, সবাই সুযোগ নিতে চায়। ওই আর বাংলাদেশি, দিন শেষে আমরা বাংলাদেশি কাউকে। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওটি দেখলেন এবং কিছু বিশ্লেষকের কথাগুলো আপনারা শুনলেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেই বক্তব্যটা দিয়েছে বা যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া উচিত নয় এবং ফেসিবাদী রাজনৈতিক দল হিসাবেও দলটিকে নিষিদ্ধ করাও উচিত নয়, এই যে একটা মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই মন্তব্যকে ঘিরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের সমালোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেমন জামাতের আমির তিনি ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু বলেছিল যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর এরপরে কিন্তু নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল যে আসলে আপনি ক্ষমা ঘোষণা করার কে। এরপরে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে আবারও নতুন করে সমালোচনা শুরু হয়েছে। তো আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।